নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু বেলায় থেকেই শুরু করলাম। রান্নাবান্না সব হয়ে গিয়েছে, বাড়ির সমস্ত কাজ পূজা সব হয়ে গিয়েছে। আজকে একটু তাড়া ছিল তো, তাই আর ওগুলো ভিডিও করা হয়নি। মেয়েও খেয়ে স্কুলে চলে গিয়েছে, এখন অনেকটাই বেলা। দেখলেনই তো, এক চেয়ার জামা কাপড় পড়েছিল, তাই ভাবলাম সমস্ত কাজ যখন হয়ে গিয়েছে এবার এই কাজগুলোকেও সেরে নিই। তাই জামা কাপড়গুলো ভাঁজ করতে শুরু করলাম। আগের দিন অনেক কিছু কাচাকাচি করেছিলাম, কদিন থেকেই টুকটুক টুকটুক করে জমছিল, কারণ এত বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিনই যে ইচ্ছা থাকলেও উপায় ছিল না। তাই একটু রোদ হতেই এই এত জামা কাপড় সব কেচেছি। যদিও বা এদিক ওদিক দেওয়ার জায়গা ছিল বলেই তাই সব শুকনো হতে পেরেছিল, না হলে একটু রোদ দিয়েই তো বৃষ্টি হতে আবার শুরু করে দিচ্ছিল। মেয়ের জামা কাপড়, আমার জামা কাপড় অনেকগুলোই ছিল, একেবারে ভাঁজ করে আলনায় গুছিয়ে নিলাম। আর যেগুলো আলমারিতে বা শোকেসে রাখবো সেগুলোকে ভাঁজ করে এই বিছানায় রেখে দিচ্ছি। বর্ষাকালে এই একটা অসুবিধা, জামা কাপড় শুকনো হতে চায় না, আর যদি না তাড়াতাড়ি শুকনো হয় সেগুলো থেকে একটা কেমন গন্ধও বের হতে থাকে। আর এই ভয়েস দেওয়ার সময় আমার গলাটাকে বিগড়োতে হয়। আগের দিন ওরকম কথা বলতে বলতে গলাটা এমনভাবে ধরে এলো যে কি বলবো, আজও সেই একই সমস্যা হচ্ছে। আসলে বাইরে ঠান্ডা ঠান্ডা জ্বলে জ্বলে ওয়েদার তো, আবার তারই মাঝে গরমও লাগছে, তখন পাখাটাও চালানো হচ্ছে, এইভাবেই ঠান্ডা লেগে যাচ্ছে, কিন্তু সেটা বোঝা যাচ্ছে না। এই এখন বোঝা যাচ্ছে যে হ্যাঁ ঠান্ডা লেগেছে, গলায় কথা বলতে বলতে প্রায়ই গলাটা এরকম জড়িয়ে যাচ্ছে। অনেকগুলোই জামা কাপড় ছিল, মেয়ের পড়তে যাওয়ার, বাড়িতে পড়ার, আমিও এদিক ওদিক কদিন বের হয়েছিলাম, সেগুলো সমস্তই সব কেচে দিয়েছিলাম। আর আজকে ভদুদের খেতে দেওয়া হয়ে গিয়েছে। আসলে একটু বেলা হয়ে গিয়েছিল তো, তাই ঝটপট করে কাজগুলো সারতে শুরু করে দিয়েছিলাম। আর ফোন খুলে কাজ করতে গেলে একটু তো দেরি হয়েই যায়, তাই ভাবলাম থাক, আজকের এবেলার ভিডিও করব না, ওবেলা হচ্ছে যা রান্নাবান্না করব বা কাজকর্ম করব সেগুলোই হচ্ছে ভিডিও করব। আর এই জামা কাপড় ভাঁজ করতে করতে ওদিকে ওর বাবার সঙ্গে বকবক করছি। মেয়েকে স্কুলে দিয়ে কাজকর্ম সমস্ত কিছু যা যা সারা সেরে এই বাড়ি ফিরল। এবার উপরে যাবে, পাখিদের খেতে দেবে, তারপরে ভদুদেরকে খেতে দেব। এখন ওই প্রায় 1টার মতন বাজে। ওদেরকে সবাইকে খেতে দিয়ে তারপরে আমরা খাবো। আবার তারই মাঝে যদি মেয়ের স্কুল থেকে ফোন করে, তাকেও আবার আনতে যেতে হবে। এখন বৃষ্টি পড়ছে তো, বর্ষাকাল, আর ওই ছাতা রেনকোট কোথায় হারাবে তো, সেই জন্য ওর বাবাই ওকে এখন আনতে যায়। আর এই দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার জামা কাপড়গুলো ভাঁজ করাও হয়ে গেল। যেগুলো আলনায় রাখার আলনায় রেখে দিলাম, এই এখানে পরার নাইটিগুলো রাখলাম, আর শোকেসেরগুলো এবার ঢুকিয়ে দেব। এটা সন্ধেবেলায় একটা সন্ধ্যের চটপটি খাবার বানানো হবে, তারই জোগাড় করেছি এখানে। সরি, এখানে লোটে মাছ এনেছিল, এটাকে কেটে ধুয়ে রেখে দিয়েছি। ফ্রিজের মধ্যে বরফ ছিল তো, তাই এখানটায় ভালো করে পরিষ্কার করে এখানটায় রেখে দিয়েছি। জলটা গড়িয়ে সব চলে গিয়েছে, এবারে পাত্রে তুলে নেব, আর একবার ধুয়ে নেব। আর আলু সিদ্ধ করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি। আদা তো ফ্রিজে বাটাই থাকে। এবার এই রান্নাটা করে ফেলি ঝটপট। রসুনটাকে গ্রেট করে নিলাম, আর বাটলাম না, আর পেঁয়াজটাকে এরকম গোটাই রেখে দিলাম, গোটা কি কোঁচানো, পেস্ট করিনি। এবার মশলাটাকে কষিয়ে নেব, আর মাছটাকেও ভালো করে ভেজে ভেজে নেব, যেমন করে। এখানে মেয়ের সঙ্গে গল্প করতে করতে রান্নাটা বসিয়ে দিলাম। প্রথমেই কড়াই তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ আর রসুন কুচিটাকেও দিয়ে দেব।
এইগুলোকে ভালো করে ভাজবো। ওর স্কুলে একটা গল্প করছিল, আমি যখনই উঠে এসে রান্নাঘরে ঢুকি ও একবার করে এসে দেখে যায় যে আমি কি খাবার বানাচ্ছি না করে কী করছি। যেই এসে দেখলো যে এই খাবারটা বানাবো, ও তো লাফাতে শুরু করে দিয়েছে, আর স্কুলে কি হয়েছে সেই গল্পটাই করছিল। আমিও ওর সঙ্গে গল্প করতে করতে রান্না করে নিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যেতে রসুনটাকেও তুলে দিলাম। পেঁয়াজ রসুনের একটা গন্ধ থাকে তো, বিশেষ করে রসুনের একটা কাঁচা গন্ধ, যেটা মোটেও ভালো লাগে না। তাই এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব, না হলে ওই কাঁচা গন্ধটা থাকলে না খাবারটা খাওয়ার স্বাদটাই অত ভালো হবে না। ওগুলো সব ভালো করে ভেজে নিয়ে এবার আদা বাটা দিলাম আর লবণটা দিয়ে দিলাম। এবার এগুলোকেও ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা কিন্তু স্টিমেই করে রেখেছি, এগুলোকেও আরেকটু ভালো করে ভেজে নেব। এবার লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটা আদাটা ভালো মতন কষানো হয়ে গিয়েছে, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে মাছগুলোকেও তুলে দেব আর একটু নাড়াচাড়া করে নিই। ভালো করে যত কষানো হবে যে কোনো খাবারের স্বাদ ততটাই সুন্দর হবে, সেটা তরকারি হোক বা যাই কিছু হোক। এবার মাছগুলোকেও তুলে দিচ্ছি, এগুলোকে ভালো করে এবার কষাবো আর মাছের কাঁটাগুলোকে বের করে নেব। আজকে বানাবো লোটে মাছের চপ। এর আগে গোটা গোটা বানিয়েছিলাম, এই প্রথম এরকম ঝুড়ো করে বানাবো। এই মাছের মধ্যে যে লম্বা শিরদাঁড়ার কাঁটাটা ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে বের হয়ে গিয়েছিল, ওগুলোকে বের করে ফেলে দিয়েছি, না হলে ওটা মুখে পড়লে ভালো লাগবে না। তারপরে দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম, ওটাকে ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর ওটাকে লো ফ্লেমে রেখেই ভালো করে শুকনো করে নিলাম। এখানে বেসনের মধ্যে হলুদ আর নুন দিয়ে রেডি করছি আর এখানটায় পুরটাকে ঠান্ডা করতে দিয়েছি। তারপরে সসপ্যানের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করতে দিলাম। অনেক দিন থেকেই মেয়ে বায়না করছে লোটে মাছের চপ করো, লোটে মাছের চপ করো, তাই ভাবলাম আজ করেই ফেলি। আর এই দেখুন বেসনের মধ্যে জল দিয়ে ওটাকে ভালো করে গুলে নিয়েছি, তবে খুব বেশি পাতলা করিনি, একটু গাঢ় গাঢ়ই আছে। আর এখানে কটা চপ ভাজতেও শুরু করে দিলাম। আমি কিন্তু এই প্রথম এই রকমভাবে বানাচ্ছি, আর এর আগে একবার বানিয়েছিলাম, সেটা গোটা গোটা বানিয়েছিলাম, মানে মাছটা টুকরো ছিল, 2 টুকরো 3 টুকরো করা ছিল, কিন্তু এটা যেমন ঝুড়ো হয়ে গেছে সেটা মাছটাকে গোটা রেখেছিলাম। এখানেও কিন্তু গ্যাসটা লো ফ্লেমে রেখেছি। এটাকে এরকমভাবে ভাজলে তাহলে খুব সুন্দর ভাজা হবে, না হলে বাইরেটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা হয়ে থাকবে, সেটা মোটেও ভালো লাগবে না। আর মেয়ে তো এর মধ্যে যে কতবার এসে জিজ্ঞাসা করে গেল তোমার হলো তোমার হলো, আমি বলছি দাঁড়া একটু সময় তো লাগবেই। আর এই দেখুন আমার অনেকগুলোই ভাজা হয়ে গিয়েছে, তাই ওদের বাবা আর মেয়েকে বললাম তোমরা এসে খেয়ে যাও। মানে অনেকক্ষণ থেকেই দুজনে আনাগোনা করছে রান্নাঘরে শুধু, যে আমার আর কত বাকি, আর অল্প কিছু বাকি আছে, এই কটাকেও ভেজে নেব। আর কড়াই তুলে দিলাম আরও কিছু। আর এই দেখুন ওদেরকে সাজিয়ে গুছিয়ে ভালো করে খেতে দিয়ে দিলাম, আর বাটিতে একটু সসও দিলাম। এসব খাবারগুলো সস ছাড়া মোটেও খেতে ভালো লাগে না। খাওয়ার পরে জিজ্ঞাসা করলাম কিরে কেমন হলো, যদিও বা সেটা ভিডিও করা হয়নি। মেয়ে তো খুব খুশি। আর এটা পরের দিন সকালবেলা ছাদে গিয়েছিলাম ফুল তুলতে, ও বাবা গিয়ে দেখি নিচে এই মহাশয় শুয়ে আছেন। আমি একটু একটু করে ওর গায়ে জলও দিচ্ছিলাম, তাও ওঠেনি, ওইভাবেই ঘন্টার পর ঘন্টা শুয়েছিল। এমনকি দুপুরবেলা যখন বধূদের খেতে দিতে গিয়েছিলাম তখনও দেখি শুয়ে আছে। আর এখানে এই দেখুন পান পাতা থেকে গাছ করব বলে পাতাগুলোকে এরকম জলের মধ্যে দিয়েছি। 5টা পাতা এনেছিল, 2টো জলে দিয়েছি আর 3টেকে এই মাটিতে দিয়েছি। আমার পান গাছ করার খুব ইচ্ছা, যদিও বা এর আগে আমার ছাদে ছিল, কিন্তু আমি বাঁচিয়ে রাখতে পারিনি। এই গাছগুলো খুব সুখী গাছ হয়। আর এই দেখুন এই আরও একটা নতুন গাছ বসিয়েছিলাম, যেটাতে ফুলের কুঁড়িও এসে গিয়েছে। এই গাছটার নাম আমার ঠিক জানা নেই, আপনারা যদি জানেন কমেন্টস করে জানাবেন। এটা পরের দিন মেয়ের একটা আবৃত্তির অনুষ্ঠান ছিল, সেখানেই গিয়েছিলাম। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে গেলেই সেই আমাদের বিখ্যাত হুগলি নদী দেখতে পাওয়া যাবে, খুব বেশি না একটুখানি কি।
আর এই রাস্তা দিয়ে লোকেরা সবাই যাওয়া আসা করছে। আর এটা হলো একটা ক্লাব, এখানেই রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন করা হয়েছিল, এখানেই এসেছি। আর এই পুচকিটাকে দেখুন কত সুন্দর লাগছে, কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে ওর মা ওকে। আর এখানে আমরা ঢুকলাম আর এনাদের উদ্বোধনী সঙ্গীত শুরু হলো, তারপরে ওই পুচকিটার নাচও শুরু হলো। গানটাও এত ভালো ছিল আর নাচটাও খুব সুন্দর নেচেছে ওরা। আমার তো কী যে ভালো লাগছিল কি বলবো। জানি একটা ভয় থাকে গান দেওয়ার, তাও দিলাম, দেখি কি হয়। যদি ভাগ্য ভালো থাকে তো আপনারা শুনতেও পাবেন আর তার সঙ্গে দেখতেও পাবেন। আর এই দেখুন এখানে আরও কিছু পুচকিরা নাচ করছে, ওদের নাচগুলো এত ভালো হয়েছে যে কি বলবো। আমি তো ভিডিও না করে থাকতেই পারলাম না। আর গানগুলো এত ভালো ছিল না কি বলবো। হাজার হোক রবীন্দ্রনাথ ঠাকুরের গান বলে কথা, ভালো না হয়ে যায়। আর নজরুলেরও গান ছিল। আর এই হলো আমাদের মেয়েদের আবৃত্তি অনুষ্ঠান, যেখানে শিখতে যায় ওখানকার ওর দিদিরা, ওর বোনেরা, ওর বন্ধুরা, ওরা সবাই মিলে করেছে। কেমন হয়েছে আপনাদের কেমন লাগলো জানাবেন। সাম্যবাদীর পুরোহিত তিনি, মানুষের যত কর্মে। এখন তাঁরই লেখনী দিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করব। প্রথম কবিতা ঝিঙে ফুল। ঝিঙে ফুল, ঝিঙে ফুল, সবুজ পাতার দেশে ফিরোজিয়া ঝিঙে ফুল। ঝিঙে ফুল, ফুল মেয়ে বর্ণে, লতিকার কর্ণে, ঢলো ঢলো স্বর্ণে, ঝলমল দোলে দুল। ঝিঙে ফুল, পাতার দেশের পাখি গাঁথা হিয়া ফোটাতে, কান তব শুনি সাথে তব ফুটে ওঠাতে, পৌষের বেলা শেষ পড়ে জাফরানি বেশ, মরা মাচানের দেশ করে তোলো বসে ফুল। ঝিঙে ফুল, শ্যামলী মায়ের কোলে সোনা মুখ পুকুরে, আলো থালো ঘুমো যাও রোদে গলা দুপুরে, প্রজাপতি রেগে যায় বোকা ছিঁড়ে চলে আয়, আসমানে তারা চায় চলে আয় আকুল। ঝিঙে ফুল। অনুষ্ঠান প্রায় শেষের পথে, তাই ওদের অনুষ্ঠান হয়ে যাওয়ার পরেই আমরা বেরিয়ে পড়লাম বাড়ির পথে, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছে, প্রায় 10টা বাজে। আর কি বিপদে পড়লাম জানেন, বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি পড়ছে। প্রথমে তো গুঁড়ি গুঁড়ি পড়ছিল, তাই বেরিয়েও পড়েছিলাম, কিন্তু মাঝপথে অনেক জোরে বৃষ্টি এসেছিল। আর এমন দুর্ভাগ্য বলুন আর ভুলোমন বলুন, আমি তো ছাতা নিয়ে যেতে ভুলেই গিয়েছিলাম, কারণ সঙ্গে ছিল ওর বাবা আর গিয়েছিলাম গাড়িতে। তাই ছাতা না নিয়ে যাওয়ার ফলে ভিজে ভিজে বাড়ি ফিরতে হলো। তারপরে কোনোভাবে একটা টোটো পেয়েছিলাম, টোটোতে করেই বেশ আনন্দ করে করে শেষটা বাড়ি ফিরলাম। রাস্তাঘাটগুলো একদম ফাঁকা আর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, বেশ ভালো লাগছে। কিন্তু সেই মুহূর্তে এতটা কষ্ট হচ্ছিল, শুধু মনে হচ্ছিল কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব। মাঝপথে এতটাই বৃষ্টি এসে গিয়েছিল যে একজনদের বাড়ি দাঁড়িয়েছিলাম। ওনাদের অনেক ভালো বলতে হয় যে ওনারা আমাদের বাড়ির ভিতরে আজ আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আর একটা নতুন ভিডিওর সঙ্গে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।